ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে প্রশ্ন এখন আর শুধু রাজনীতি বা ব্যক্তিগত সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। গ্রামীণ ব্যাংকের ঋণ ব্যবস্থা, প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনা, দাতাদের অর্থ, করের হিসাব, গ্রামীণ টেলিকমের ব্যবসায়িক কার্যক্রম, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, ভারত চীন নীতি এবং তিস্তা প্রকল্প, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে একের পর এক অভিযোগ ও প্রশ্ন সামনে এসেছে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, অভিযোগ মানেই প্রমাণিত অপরাধ নয়। এসব অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য প্রয়োজন নথি, হিসাব, তদন্ত এবং আইনি প্রক্রিয়া। শুরুটা গ্রামীণ ব্যাংক দিয়ে। ১৯৮৩ সালে সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যাংকের মূল লক্ষ্য ছিল প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা দরিদ্র মানুষকে জামানত ছাড়াই ঋণ দেয়া, বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে এই মডেল বিশ্বজুড়ে পরিচিতি পায় এবং ডক্টর ইউনূস পান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি। তবে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার এই সাফল্যের পাশাপাশি দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। অভিযোগ করা হয়েছে, কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনেক ঋণ গ্রহীতার উপর অতিরিক্ত চাপ তৈরি হতো। কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সম্পদ, গবাদি পশু কিংবা কৃষিজ উৎপাদনের উপরও চাপ আসতো। এমনকি ঋণের কিস্তির চাপের সঙ্গে কিছু পরিবারের চরম সংকট ও আত্মহত্যার ঘটনাকেও যুক্ত করা হয়েছে। তবে ক্ষুদ্র ঋণ নিয়ে আন্তর্জাতিক বিতর্ক দ্বিমুখী। সমর্থকদের মতে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা দরিদ্র মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ যুগান্তকারী ভূমিকা রেখেছে। আবার সমালোচকদের প্রশ্ন, অতিরিক্ত কিস্তির চাপ কিংবা পুনঃঋণের চক্র দরিদ্র মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এরপর আসে গ্রামীণ ব্যাংকের অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। অভিযোগ রয়েছে, গ্রামীণ ব্যাংকের অর্থ এবং বিদেশি দাতাদের কাছ থেকে আসা অর্থের একটি অংশ গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ ফান্ডের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে বিকল্প আর্থিক কাঠামোয় নেওয়া হয়েছিল। এখানে মূল প্রশ্ন হচ্ছে, এই অর্থ স্থানান্তর হয়ে থাকলে তা কোন আইনি প্রক্রিয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই অর্থের নিয়ন্ত্রণ ও সুবিধাভোগী কারা ছিলেন। এর সঙ্গে যুক্ত হয়েছে কর সংক্রান্ত অভিযোগ। দাবি করা হয়েছে ২০০৫-৬ থেকে ২০২২-২৩ কর বর্ষ পর্যন্ত প্রায় ১৮,৯৪,34,৮৩৫ টাকার তথ্য গোপনের মাধ্যমে কর ফাঁকির চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগ সত্য হলে এটি বড় ধরনের আর্থিক অনিয়মের প্রশ্ন তৈরি করে। আবার অভিযোগটি সঠিক না হলে প্রকৃত হিসাব কি, কোথায় অসঙ্গতি এবং কর কর্তৃপক্ষের হিসাবের সঙ্গে পার্থক্য কেন, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন। ডক্টর ইউনূস রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কিছু সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন। সরকারি নথি অনুযায়ী ২০২৫ সালে গ্রামীণ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য সাময়িক অনুমোদন দেওয়া হয় এবং এটি গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হওয়ার কথা বলা হয়। এখন প্রশ্ন হলো, এই অনুমোদন কি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ায় হয়েছে, নাকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল? শুধু অনুমোদন পাওয়া দিয়ে ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হয় না। তাই সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করা হয়েছিল কিনা, এই সবই গুরুত্বপূর্ণ। একইভাবে গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠানের ডিজিটাল ওয়ালেট বা পেমেন্ট সেবা দেওয়ার অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব ব্যবহার করে অনুমোদন নেওয়া হয়েছিল। অন্যদিকে প্রকাশ্য তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে অনুমোদন পেয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে এখানেও মূল বিষয় হলো আবেদন, যাচাই, অনুমোদনের শর্ত এবং সিদ্ধান্ত গ্রহণের সময় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব কাজ করছিল কিনা। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অর্থ লভ্যাংশ সংক্রান্ত বিরোধও ডক্টর ইউনূসকে ঘিরে আইনি বিতর্কের গুরুত্বপূর্ণ অংশ। এ নিয়ে মামলা হয়েছে
এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে সরাসরি আইনি প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত হয়েছে। এবার আসা যাক ভারত প্রসঙ্গে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য এবং সরকারের অবস্থান নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সমালোচকদের অভিযোগ ছিল, প্রকাশ্য বক্তব্যে ভারতের বিষয়ে কঠোর অবস্থান থাকলেও বাস্তব নীতিতে বড় ধরনের পরিবর্তন সব ক্ষেত্রে দেখা যায়নি। গ্রামীণফোনে ভারতীয় কর্মকর্তাদের নিয়োগ এবং বাংলাদেশি দক্ষ কর্মকর্তাদের বঞ্চিত করার অভিযোগও এই আলোচনায় এসেছে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, গ্রামীণফোন একটি বেসরকারি প্রতিষ্ঠান, তাই সেখানে নিয়োগের সিদ্ধান্তকে সরাসরি সরকারের সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে হলে নির্দিষ্ট প্রমাণ প্রয়োজন। ফলে এক্ষেত্রেও প্রশ্নের সঙ্গে প্রমাণের পার্থক্যটি মাথায় রাখা জরুরি। আর ভারত প্রসঙ্গের পাশাপাশি সামনে আসে চীন। ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের সঙ্গে সম্পর্ক নতুন গুরুত্ব পায়। 2025 সালে তার চীন সফরে বাণিজ্য বিনিয়োগ, রোহিঙ্গা সংকট এবং তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতা অবশ্য নতুন কোনো বিষয় নয়। দীর্ঘদিন ধরেই প্রকল্পটি নিয়ে আলোচনা চলছে। প্রায় 12,000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা সামনে এসেছে। তবে ইউনূস সরকারের সময়ে বিষয়টি নতুন করে গুরুত্ব পাওয়ায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। এখানে মূল প্রশ্ন হওয়া উচিত, প্রকল্পটি নিয়ে কোন সরকার কখন কি আলোচনা করেছে, কোন পর্যায়ে সমঝোতা হয়েছে, অর্থায়নের কাঠামো কি এবং বাস্তবায়নের শর্ত কি। কারণ তিস্তা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি বাংলাদেশের পানি নিরাপত্তা, উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা এবং একই সঙ্গে ভারত চীন ভূরাজনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। সব অভিযোগ ও বিতর্ককে একসঙ্গে দেখলে একটি বড় প্রশ্ন সামনে আসে, জুলাইয়ের গণ অভ্যুত্থান যে পরিবর্তন ও জবাবদিহির প্রত্যাশা তৈরি করেছিল, সেই পরিবর্তন বাস্তবে কতটা এসেছে, রাষ্ট্র সংস্কার কতটা এগিয়েছে, প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীন হয়েছে, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা কতটা কার্যকর হয়েছে, আর রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের প্রতিষ্ঠান ও কর্মকাণ্ডের ক্ষেত্রেও কি একই মাত্রার জবাবদিহি নিশ্চিত হয়েছে। সমালোচকদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান কেন্দ্রিক স্বার্থ অনেক ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। অন্যদিকে সমর্থকদের বক্তব্য, একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সংস্কার এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ছিল এবং ডক্টর ইউনূসকে ঘিরে কিছু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তাহলে সত্য কোনটি? এর উত্তর রাজনৈতিক বক্তব্য নয়, বের করতে হবে নথি ও তদন্তে। গ্রামীণ ব্যাংকের অর্থ কোথায় গেছে, দাতাদের অর্থ কিভাবে ব্যবহৃত হয়েছে, করের হিসাব কি বলছে, গ্রামীণ টেলিকমের অনুমোদন কোন প্রক্রিয়ায় হয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদনে কোনো বিশেষ সুবিধা দেয়া হয়েছিল কিনা, বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগের সঙ্গে সরকারের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল কিনা এবং তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনার প্রকৃত টাইমলাইন কি। প্রতিটি প্রশ্নের আলাদা উত্তর প্রয়োজন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে এই বিতর্ক শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি, ব্যবসা, ক্ষমতার ব্যবহার এবং জবাবদিহিতার প্রশ্ন। নোবেল পুরস্কার কোনো ব্যক্তিকে অভিযোগের ঊর্ধ্বে রাখে না, আবার রাজনৈতিক বিরোধিতাও কোনো অভিযোগকে স্বয়ংক্রিয়ভাবে সত্য প্রমাণ করে না। তাই ডক্টর ইউনূসকে বিচার করার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি হওয়া উচিত তার পরিচয় নয়, তার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের নথি ভিত্তিক জবাবদিহি। গ্রামীণ ব্যাংক থেকে রাষ্ট্র ক্ষমতা, কর থেকে ব্যবসা, ভারত থেকে চীন, তিস্তা থেকে জুলাইয়ের আকাঙ্ক্ষা, সব ক্ষেত্রেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, সেটা হচ্ছে স্বচ্ছতা। কারণ একটি নতুন বাংলাদেশের পরীক্ষা শুধু কে রাষ্ট্র পরিচালনা করছে তা নয়, আসল পরীক্ষা হলো রাষ্ট্রের ক্ষমতায় থাকা মানুষটি নিজের ক্ষেত্রেও কি একই জবাবদিহি মেনে নিতে প্রস্তুত কিনা।